প্রথমেই আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনার কাছে যে প্রতি সপ্তাহে আমরা গল্প আনতে পারছি না। প্রচুর চাপ ভাই, জীবনে প্রচুর চাপ, ইউনিভার্স সাপোর্ট করছে না। কি আর করার, আপনি নিজ গুণে একটু ক্ষমা করে দেবেন। হ্যাঁ, ভুল হয়ে গেছে। যাই হোক, ভুল বলতে মনে পড়ল, মানুষ রোজই কিছু না কিছু ভুল করে চলেছে, যার মধ্যে অতি সাংঘাতিক একটা ভুল হলো মানুষকে চিনতে না পারার ভুল। আচ্ছা, একটা মানুষকে চিনতে ঠিক কতটা সময় লাগে? কত দিন, মাস বা বছর ধরে তাকে জানলে তাকে ঠিক করে চেনা যায়? এর উত্তর আসলেই বিতর্ক সাপেক্ষ। তবে মাঝে মাঝে কয়েকটা ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ঠিক মানুষটাকে, আর সেই ঠিক মানুষটা আমাদের নিয়ে যায় একটা সঠিক পথে। যাই হোক, এমন বিচ্ছিরি ইন্ট্রোকে আর দীর্ঘায়িত করার কোনো দরকার দেখছি না। শুনে নাও যাক আমাদের আজকের গল্প। আজকের গল্পতেই জব্দ প্রেজেন্টস অর্পিতা সরকারের কলমে 7 দিন পর। সো জাস্ট চিল ম্যান অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ ওয়ান অ্যান্ড অনলি গল্পতেই জব্দ, কারণ যেখানে শব্দ থামে সেখানেই গল্প নামে। প্রথমে একটা কথা বলুন তো, আপনি নিজের যোগ্যতা অনুযায়ী জবটা পেয়েছেন তো, নাকি ধরে কয়ে? না মানে, বাবার মুখে এতদিন শুনছিলাম হেভি ব্রিলিয়েন্ট একজন আসবে, আবার অফিসার রেলের। এত কম বয়সে এমন উন্নতি নাকি লোকজন চাক্ষুষ করেনি। আমার তো মনে হলো এইসব জাস্ট ঢপের গল্প। সৌরিশ অপলক তাকিয়ে আছে আহেলি নামক মেয়েটির দিকে। প্রথম দর্শনে কোনো মেয়ে যে এত কথা বলতে পারে এটাই যেন ওর কাছে বিস্ময়, তাও আবার পাত্রপক্ষের কাছে। পাশের ঘরে যতক্ষণ বসেছিল ততক্ষণ তো বেশ শান্ত নম্র হয়েই বসেছিল। একলা কথা বলতে চাই বলে নিজের ঘরে এনেই কথার তুবড়ি ছোটাতে শুরু করলো আহেলি। সৌরিশ বরাবরই ভীষণ শান্ত স্বভাবের, এত কথা বলায় পারদর্শী নয়, তবুও শান্তভাবে বলল, আমার একাডেমিক কেরিয়ারের সব কিছুই আমার বায়োডাটার সঙ্গে দেওয়া ছিল, আপনি তো দেখেও ছিলেন। তাহলে আচমকা সেগুলোকে মিথ্যে মনে হওয়ার কারণ? সামান্য ইশারা বুঝছিলেন না বলে ব্রিলিয়েন্সি নিয়ে সন্দেহ প্রকাশ করলাম। বয়েজ স্কুলে পড়েছেন তাই না? হ্যাঁ, মিশনের ছাত্র ছিলাম। বুঝেছি, দূর দূর তা কল্পনা করতে পারেনি না যে কোনো মেয়ে ইশারায় আপনাকে ডাকছে আলাদাভাবে একটু কথা বলার জন্য। এনিওয়ে, এটা কি প্রথম মেয়ে দেখতে এলেন নাকি অভিজ্ঞতা আছে? এসিটা কি একটু বাড়িয়ে দেব? আরে মোলেস্ট করবো না আপনাকে। নিজের কাজের জায়গায় এনাফ সাকসেসফুল সৌরিশের স্মার্টনেস নিয়ে কোনো কথা হবে না, কিন্তু মহিলাদের সঙ্গে কথা বলতে হলে ও একটু সমস্যায় পড়ে। খেয়াল করে দেখেছে মহিলাদের বলা হয় এক আর ওরা বোঝে আর এক। নিজের মা, মাসিমণি, মাসির মেয়ে অঙ্কিতা সবাই এই একই গোত্রের। অন্যের কথা শোনার প্রয়োজন নেই, নিজেরাই নিজেদের মতন করে যুক্তি সাজিয়ে নিয়ে কখনো হেসে গড়িয়ে পড়ছে, আবার কখনো দুঃখে কেঁদে ভাসাচ্ছে। তাই মহিলা মহলের যুক্তিতর্ক থেকে বরাবরই একটু দূরে থেকেছে সৌরিশ। ওর বাবা বলেন, দুদিকেই ঘাড় নাড়িয়ে গেলাম আজীবন, তবেই এই সংসারে সুখের মুখ দেখতে পাস সৌর। আর না হলে দেখতিস তোর মায়ের অযৌক্তিক যুক্তির ঠেলায় আমাদেরকে পোটলা বেঁধে হিমালয় যাত্রা করতে হতো। একটা সার বুঝে নিয়েছি, বুঝলি? মেয়েদের বোঝাতে গেছো তো তোমার যাবতীয় শিক্ষা বৃথা। ওরা যেটা বলবে সেটাকেই অন্তত ওদের সামনে ঠিক বলো, তাহলেই গ্রীষ্মকালে দাবদাহের মধ্যে শান্তির বৃষ্টি। বিয়ের পর থেকে আমি এ মতাদর্শ অবলম্বন করে কাটিয়ে দিলাম। ওই জন্যই তোর মা বলে সৌরর বাবার মতো মানুষ হয় না। আর তোর মেসোকে দেখ, ঝগড়া করে গো হারা হয়ে কাটিয়ে দিল।
আজ অবধি তোর মাসির সাথে ঝগড়ায় শেষ রক্ষা করে জিততে পারেনি। তবুও নিজের যুক্তি খাটাতে গিয়ে নাকানি চোবানি খায়। এত করে বলি বাসুদেব, যা পারবে না তাতে শক্তিক্ষয় কেন করো, কিন্তু কে শোনে কার কথা? বাবা, মেসো এসব বিজ্ঞ মানুষদের পরাস্ত হতে দেখে সৌরিশ মহিলাদের একটু ভয়ই পায়। 30 বছর বয়সে একবারই প্রেমে পড়েছিল, তাও একতরফা। মেয়েটাকে কোনোদিন প্রপোজ করে উঠতে পারেনি, কারণ সাহসে কুলায়নি। যদি রাস্তার মাঝখানে টেনে থাপ্পড় কষিয়ে দেয়, তাহলে গুড বয় সৌরিশের ইমেজের ফালুদা হয়ে যাবে। সেই ভেবেই আর এগোয়নি। দূর থেকেই দেখতে পেত মাধুরীকে। পাড়ার লোক বলতো ও নিজেকে মাধুরী দীক্ষিত মনে করে, কিন্তু মাধুরীর নিজেকে নিয়ে ওই অল্প অহংকারটাই সৌরিশকে আকর্ষিত করেছিল। মাধুরী নিজেকে ঠিক কি মনে করত তা জানা নেই সৌরিশের, তবে মনে হতো ও নিজের জগতেই মত্ত থাকে। আশেপাশে কে কি করছে তা নিয়ে ওর এতটুকু মাথা ব্যথা নেই। মাধুরীর হাঁটার মধ্যে বন্ধুরা একটা দম্ভ খুঁজে পেত, আর সৌরিশ পেত আত্মবিশ্বাস। এত কিছুর পরেও স্বতন্ত্র স্বভাবের মাধুরীকে প্রপোজ করা হয়ে ওঠেনি ওর। পড়াশোনা ছাড়া জীবনে যে ও আর ঠিক কী করেছে সেটা সৌরিশ নিজেও জানে না। সৌরিশ মানেই বই মুখে বসে থাকা আর ভালো রেজাল্ট আর গুরুজনদের উদাহরণ। দেখেছিস, সৌরিশকে দেখে শেখ। এটা বড্ড একঘেয়ে হয়ে গিয়েছিল দিনের পর দিন। তাই হয়তো নিজের চরিত্রের সম্পূর্ণ বিপরীত চরিত্রের প্রতি ওর একটা তীব্র আকর্ষণ ছিল। হয়তো নিজে হতে পারবে না বলেই এই আকর্ষণটার উৎপত্তি। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় দেখেছে ছেলে মেয়েরা একসঙ্গে বসে তুমুল আড্ডা দিচ্ছে, সিগারেট ফুঁকছে, ড্রিঙ্ক করছে, স্ল্যাং ইউজ করছে, যথেষ্ট। আর সৌরিশ রয়ে গিয়েছিল শুধু ভালো ছেলে হয়ে। জীবনে এই একটা তকমা যাতে ওর কাছ থেকে কেউ না নিয়ে নেয়, তাই ও অবিরাম চেষ্টা চালিয়ে গেছে। 30 বছর বয়সে এসে বুঝেছে স্কুল লাইফ, কলেজ লাইফ কোনোদিন আর ফিরবে না। তাই যারা নিজেদের কোনো বেড়াজালে না জড়িয়ে মুখোশহীনভাবে জীবনটাকে এনজয় করতে পারে, তাদেরকে সৌরিশ ভিতরে ভিতরে একটু হিংসাই করে। ভাবতে ভাবতে অনেক গভীরে চলে গিয়েছিল সৌরিশ। হঠাৎ আহেলি চোখের সামনে তুড়ি বাজিয়ে উঠল। এই যে স্যার, রূপকথার জগতে অনেক কিছু আছে আমি শুনেছিলাম ঠাকুমার কাছে, তাই ওই জগতে প্লিজ ভেসে যাবেন না। ওখানে ভেসে গেলে আপনাকে আমার আসল কথাটাই বলা হবে না। তাই প্লিজ এই জগতে মাত্র 5 মিনিট বিচরণ করুন। হ্যাঁ হ্যাঁ, বলুন। দেখুন, আমরা হলাম নিতান্তই মিসম্যাচ। আপনি যাকে বলে জেন্টলম্যান, মশা মারতে গেলেও যারা জিসাসের কাছে ক্ষমা চেয়ে বলে, হে প্রভু আমায় ক্ষমা করুন, এই মশাটি দীর্ঘক্ষণ আমায় কামড়ে কামড়ে হাত ফুলিয়ে দিল, তাই আমি বাধ্য হয়ে ঈশ্বরের সন্তানকে হত্যা করতে প্রস্তুত হলাম টাইপের মানুষ। আর আমি হচ্ছি সম্পূর্ণ তার অপোজিট। মশা উঠছে দেখলে আমার ঘরে ঢোকার অপরাধে উঠে গিয়ে তাদের মেরে আসি। আপনি হচ্ছেন ভিড় ট্রেনে ওঠার আগে এক্সকিউজ মি, সাইড প্লিজ বলা পাবলিক। আর আমি হলাম গেটটা ছেড়ে দাঁড়া সুরের দল বলা পাবলিক। সুতরাং বুঝতেই পারছেন এটা হলো পারফেক্ট মিক্স ম্যাচ। ঠিক এই কারণেই আপনাকে এই ঘরে ডেকে আনলাম। আসলে বুঝতেই পারছেন ও ঘরে গুরুজনরা ছিলেন, ওদের সামনে এসব বললে ওরা হার্ট ফেল করার সম্ভাবনা ছিল। কিন্তু তাই বলে তো আপনাকে ঠকাতে পারি না বলুন। আসলে আমিটা কি বস্তু সেটা আপনাকে চিনিয়ে দেওয়া প্রয়োজন। দেখুন, আমি ক্লাসের ফার্স্ট গার্ল নাও হতে পারি, কিন্তু লয়াল ছিলাম বস। জীবনে টুকলি না করেই পাশ করে এই চাকরিটা পেয়েছি। হতেই পারে স্যালারি কম, হতে পারে প্রাইভেট ব্যাংক, তবুও নিজের চেষ্টাতেই পেয়েছি। তাই একজন সৎ নাগরিক হিসেবে আমার মনে হলো সত্যিটা ক্লিয়ার করা উচিত। এর আগে আপনাকে আর কতজন পাত্রপক্ষ দেখতে এসেছিল?
আহেলি আঙুলের কর গুনতে শুরু করে। আপনারা নিয়ে 5 নম্বর। তাদেরও কি আপনি রিজেক্ট করেছেন, নাকি আপনার স্বভাবের সঙ্গে মিসম্যাচ হয়ে তারাই বাতিল করেছে? আরে না না, হাতের লোকে কেউ পায়ে ঠেলে? আমি কাউকে বাতিল করিনি, বিশ্বাস করুন। কিন্তু কোনো শান্ত ভদ্র ছেলে কেন আমার মতো ঠোঁটকাটা পাবলিককে বিয়ে করবে বলুন তো? এই আলাদাভাবে নিজেকে চেনাতে এসেই বাতিল হয়েছি সবগুলোর কাছে। আপনি ভাবতেই পারেন তাহলে কেন নিজের আসল স্বভাবটা সকলের সামনে আনছি। ও ঘরে যেমন ভদ্র হয়েছিলাম তেমনই তো থাকতে পারতাম, কিন্তু ওই যে বললাম, স্বভাবে আমি ভীষণ লয়াল। আমি চাই না বিয়ের পর কেউ আমাকে দেখে আঁতকে উঠুক। দেখুন, যার যা স্বভাব সেটা তো ফুটে উঠবেই তার আচরণে। ব্রাইডাল মেকআপের মতো ধুয়ে যাবে, তখন শুরু হবে আসল অশান্তি। তার থেকে সব ক্লিয়ার হয়ে যাওয়াই ভালো। আমি এরকমই, মোটেই ওয়াইফ ম্যাটেরিয়াল নই। এবারে নিশ্চয়ই আপনি ও ঘরে গিয়ে সকলের সামনে বলে দেবেন মেয়ে আমার পছন্দ নয়। গলায় সামান্য মেকি দুঃখের ভাব এনে আহেলি বলল, এটাই আমার ভবিষ্যৎ, বুঝলেন? বাবা বাজারে সেরা ছেলেদের ধরে আনছে, মানে সম্বন্ধ আনছে আর কি। আর আমার এই চঞ্চল টাইপ স্বভাবের জন্য সবাই চলে যাচ্ছে রিজেক্ট করে দিয়ে। বিশ্বাস করুন, আমার গাইতে ইচ্ছে করে, বাবা আমার কি বিয়ে হবে না। এইটুকু আলোচনার মধ্যে আপনি নিজেকে অন্তত 10 বার লয়াল বলে ফেললেন, অথচ এখনো অবধি সত্যিটা বললেন না। এটা কি ঠিক করছেন? সত্যি বলতে আর কোন সত্যির কথা জানতে চাইছেন? দেখুন, স্মোক আমি রেগুলার করি না। কাল ভদ্রে কোনো এক বন্ধুদের পার্টি থাকলে ওই 2-1 টান। সৌরিশের মুখের হাসিটা আরেকটু চওড়া হলো। যাই হোক, আমার কিন্তু আপনাকে ভীষণ পছন্দ হয়েছে। সত্যি বলতে কি, এত স্পষ্ট কথা আমিও হয়তো বলতে পারতাম না। যার এমন সৎ সাহস আছে তাকে আমার স্যালুট। আর একটা কথা জানেন তো, বিপরীত মেরুর আকর্ষণ সবসময় একটু বেশিই হয়। তাই যেহেতু আমরা দুজনে 2 মেরুর, তাই আশা করা যায় জমিয়ে সংসার করব। এখন বলুন, আপনার আদৌ আমাকে পছন্দ হয়েছে? মানে আমি একটু শান্ত স্বভাবের, কথা কম বলে সব কিছু এনজয় করা পাবলিক। আপনার মতো এতটা উচ্ছল হয়তো নই, কিন্তু নেহাত বোরিংও নই। চিন্তা করবেন না, আপনি একটু গড়ে পিটে নিলে চলে যাব মার্কেটে। একেবারে অচল পয়সা নয়। যাই হোক, আহেলি চলুন আমরা এখন পাশের ঘরে যাই। ওরা হয়তো আমাদের মতামতের জন্য ওয়েট করছে। আহেলি প্রায় কোঁকিয়ে উঠে বলল, আপনি কি এখনই আপনার মত জানিয়ে দেবেন নাকি? না না, আপনি বরং বলুন মিনিমাম 3-7 সময় লাগবে। আরে আপনি সেন্ট্রালে জব করেন, দেখতে শুনতে মন্দ নয়, ভালো ফ্যামিলি। মেয়ের বাবার কাছে একটু দিমাগ দেখাবেন না, তাই কখনো হয়? বলুন 3-7 পর জানাবেন। তা 7 দিনের মধ্যে আপনার বয়ফ্রেন্ড রাজি হবে আপনাকে বিয়ে করতে? কতদিনের সম্পর্ক আপনাদের? 3 বছরের। আপনার মনে হয় যে ছেলে 3 বছরের সিদ্ধান্ত নিতে পারে না, সে 7 দিনের মধ্যে নিয়ে নেবে? বেশ, আমি না হয় আপনার কথা মতো 7 দিন পরেই আসবো আমার মতামতটা জানাতে। আপনি কি করে বুঝলেন আমি এঙ্গেজড? ধরে কয়ে নয় ম্যাডাম, রেজাল্টের ফার্স্ট পজিশনটা আমাকে অ্যাচিভ করতে হয়েছে, তাই ব্রেনটা পুরোটা ফাঁকা নয়। সরি, অ্যাকচুয়ালি বাবাকে বলতে পারছি না আমাদের সম্পর্কের কথাটা। বাবা কিছুতেই মেনে নেবে না প্রদীপ্তকে। আসলে প্রদীপ্ত খুব বড় চাকরি করে না, ছোট একটা চাকরি করে। ওই জন্যই বাবা রাজি হবে না। আর বাবাকে বলার সাহসও নেই আমার। আজ অবধি বাবা আমার জন্য যা যা সিদ্ধান্ত নিয়েছে সেগুলো সব আমার জন্য ভালো করেছে। তাই বাবার দৃঢ় বিশ্বাস আমার জন্য বাবার নেওয়া সিদ্ধান্তই শেষ কথা। বাবাকে কোনোভাবে কষ্ট দিতে পারবো না আমি, তাই কিছু বলতেও পারছি না। এদিকে প্রদীপ্তকেও ভালোবাসি আমি।
কি যে সমস্যায় পড়েছি আমি। পাত্রপক্ষ ক্যান্সেল করে দিলে একটু নিশ্চিন্ত হই। হয়তো বাবা বিরক্ত হয়ে বলবে একদিন, অলি তোর পছন্দ থাকলে বল কোনো। তখন আমি প্রদীপ্তকে সামনে এনে দাঁড় করাব, এই আশাতেই আছি। বুঝলাম। আমার কপালেও দেখছি বিয়েটা নেই। লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েও খেঁচিয়ে গেল। যাকগে, কি আর করা যাবে। বেশ, আমি 7 দিন পরেই আপনাকে রিজেক্ট করছি আপনার কথা মতন। আপনি সত্যিই ভালো মানুষ। আমরা বন্ধু হতে পারি? হ্যাঁ, সে হতেই পারতাম, কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। আমি অকারণেই দুর্বল হয়ে পড়বো আপনার প্রতি। তার থেকে বরং দূরত্ব ভালো। বেস্ট অফ লাক। আপনি আর প্রদীপ্ত ভালো থাকবেন। সৌরিশ আর আহেলি বাইরে বেরিয়ে এলো। আহেলির বাবা মা বেশ প্রত্যাশা নিয়ে তাকালেন সৌরিশের দিকে। অদ্ভুত একটা মন খারাপ করছে সৌরিশের। না, আহেলিকে প্রথম দর্শনে ভালো লেগে গেছে বলে নয়, বা আহেলির কথাবার্তা শুনে ওর প্রেমে পড়ে গেছে তাও নয়। ওর বাবা আসার পরেই বলেছিলেন, সৌরিশকে জামাই হিসেবে পেলে শুধু অলির নয়, মানে আমাদের জীবনটাও নিশ্চিন্ত হয়। আসলে অনেক যত্ন করে আদর দিয়ে মানুষ করেছি তো মেয়েটাকে, যার তার হাতে তো তুলে দিতে পারি না। না, অয়ন পালের কথাগুলো শুনে কেমন একটা গিল্ট ফিলিংস হচ্ছিল। সৌরিশের যদি আহেলিকে পছন্দ না হতো, বা আহেলিরও যদি সৌরিশকে পছন্দ না হতো, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু একটা মিথ্যা কথা বলার দায়িত্ব কাঁধে নিয়েছে, তাই সৌরিশের বেশ অস্বস্তি হচ্ছে। কিন্তু আহেলি যে ওই প্রদীপ্ত নামের ছেলেটাকে বেশ ভালোবাসে, সেটা বোঝা গেল ও পাত্রপক্ষের সামনে নিজেকে খারাপ প্রতিপন্ন করার আকুল ইচ্ছে দেখে। বাবা মেয়ের মধ্যে এভাবে পড়ে গিয়ে সৌরিশের বেশ সমস্যাই হচ্ছে। ঋষি, মেয়ে পছন্দ হয়েছে? বাকি অয়নদাকে তোর বাবা বা মামারা চেনেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি, ফ্যামিলি খুবই ভালো। আহেলি মেয়েটাও বেশ মিশুকে। তোর আপত্তি না থাকলে আমরা কথা এগোবো। সৌরিশ তার মাকে আস্তে আস্তে বলল, মা, 3 শতক সময় দাও না, এটা আমার সারা জীবনের বিষয়, একটু ভাবতে লাগবে। সৌরিশের মা কেমন একটা সন্দেহের চোখে তাকিয়ে সৌরিশকে একবার জরিপ করে নিলেন। তারপর বললেন, ঠিক আছে, ভাব তাহলে। আমরা অয়নদাকে ওই কথাই বলছি তাহলে। সকলে বেরিয়ে যাওয়ার সময় আহেলি সবার কান বাঁচিয়ে সৌরিশকে আস্তে করে বলল, ধন্যবাদটা বড্ড ছোট্ট শব্দ। আমি কৃতজ্ঞ রইলাম আপনার কাছে। আমার ফোন নম্বরটা দিয়ে দিলাম, কখনো কোনো প্রয়োজনে বন্ধু ভেবে ফোন করতে পারেন। সৌরিশের অদ্ভুত একটা কষ্ট হচ্ছে। কিরকম শূন্যতা এটা। আচমকা মনে হলো, প্রদীপ্তর আগে যদি আহেলির সঙ্গে দেখা হতো সৌরিশের, তাহলে বেশ ভালো হতো। মেয়েটা যেন পাহাড়ি নদীর মতন ঝকঝকে। নদীর পাড়ে দাঁড়িয়ে তলদেশের পাথরগুলো পরিষ্কার দেখা যায়। কেন কে জানে, আহেলি অন্য কাউকে ভালোবাসে জানার পরেও, ওকে রিজেক্ট করার পরেও আহেলির প্রতি কোনো রাগ হচ্ছে না। সৌরিশরা ফিরে গেছে। হাতে মোটে 7 দিন সময় আছে আহেলির। না, এবারে রীতিমতো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সবাই তো আর সৌরিশ না যে আহেলির কথা শুনে ওকে রিজেক্ট করে দেবে। কেউ কেউ তো এভাবে ডেকে এনে অপমানের জন্য আহেলির বাবাকেও 2-4 কথা শোনাতে ছাড়বে না। মেয়ে বিয়ে করতে চায় না আর পাত্রপক্ষকে ডেকে এনে ইয়ার কি হচ্ছে এই বলে হয়তো চূড়ান্ত অপমান করে দিল ওর বাবাকে। বাবার অপমান কিছুতেই সহ্য হবে না আহেলির।
এবারে ডিরেক্ট প্রদীপ্তকে এনে বাবার সামনে দাঁড় করানোর সাহস ওকেই জোগাড় করতে হবে। প্রদীপ্তর দিক থেকে যে ব্যাপারটা এক পাও এগোবে না সেটা ও ভালোই জানে। ইনফ্যাক্ট মেট্রোতে যেদিন প্রদীপ্তর সঙ্গে ওর প্রথম দেখা হয়েছিল সেদিন ওর পার্সটা পড়ে গিয়েছিল মাটিতে। সেটাও হাতে তুলে নিয়ে ওকে ডাকবে কিনা 4 বার ভাবছিল প্রদীপ্ত। সেই অবস্থাতেই প্রদীপ্তর হাতে নিজের পার্স দেখে চমকে উঠেছিল আহেলি। এমন ভদ্র পোশাকের পকেটমারকে ছেড়ে দেওয়া উচিত নয়, হল্লা করা উচিত ভেবেই রেডি হচ্ছিল আহেলি, তখন খুব সংকোচের সঙ্গে প্রদীপ্ত বলেছিল, ম্যাডাম, আপনার পার্সটা নিচে পড়ে গিয়েছিল, এই নিন। এক্ষুনি তো ধুলাই খাওয়াবার ব্যবস্থা করছিলাম। কোন গ্রহে বাস করেন যে পার্স ফেরত দিতে এত সংকোচ? বিরক্তিতে মুখ কুঁচকে নেয় আহেলি। মাথায় যেন গোটা ব্রহ্মাণ্ডের দোষের ভার চেপে রয়েছে। এমনই ভঙ্গিতে মাথা নিচু করে প্রদীপ্ত আহেলিকে বলেছিল, আসলে বুঝতে পারছিলাম না কি বলে ডাকা উচিত। ঠিক করে হেসে ফেলে আহেলি। আপনারা আছেন বলেই তো এই নীল গ্রহটা মঙ্গল গ্রহে পরিণত হয়নি। দিন 2 পরে আবারও দেখা হয়েছিল প্রদীপ্তর সঙ্গে, এবারও মেট্রোতেই। চোখাচোখি হতে হালকা হেসে চোখ নামিয়ে নিয়েছিল প্রদীপ্ত। এই লাজুক লাজুক টাইপের ছেলেগুলোকে দেখে বেশ মজা লাগে আহেলি। চিরকালের ডাকাবুকো মেয়েও, স্কুল কলেজ সব জায়গাতে নেতৃত্ব দেওয়া পাবলিক। স্যারেদের কাছে যখন নালিশ করতে যেত পেছনে থাকতো তার নিজের লম্বা বাহিনী। কলেজে 3 বছর ইউনিয়ন করেছিল, 3rd ইয়ারে জিএসও হয়েছিল, সুতরাং বরাবরই ও একটু নেত্রী গোছের। আহেলি এগিয়ে গিয়ে বলেছিল, লজ্জা পাচ্ছেন কেন আমায় দেখে? বেজায় অপ্রস্তুত হয়ে পড়ে প্রদীপ্ত। কই না তো। খানিক হেসে আহেলি বলে, আরে সেদিন তো আপনাকে থ্যাঙ্কসও জানানো হয়নি, এমনকি কফি অবধি খাওয়ানো হয়নি। আজ চলুন আপনাকে কফি খাওয়াই। আপনি সেদিন পার্সটা না তুলে দিলে চোপাট হয়ে যেতে পারতো। আরে না না, ঠিক আছে। তাছাড়া আপনি তো আমার 2 স্টপেজ আগে নামেন। আপনি আজ আমার সঙ্গেই নামুন, পরের মেট্রো ধরে চলে যাবেন। একটা চরম ইতস্তত ভাব প্রদীপ্তর মুখে ভেসে ওঠে। না মানে আসলে মা তো চিন্তা করবে, আর মাকে তো বলে আসা হয়নি। আহেলি বুঝেছিল এ নির্ঘাত মাম্মাস বয়, মায়ের কথার বাইরে পা দেয় না এই বয়সে এসেও। আহেলি আর জোর করেনি। আসলে জীবনে সামান্যতম সিদ্ধান্ত নিজে নিতে না পারা মানুষগুলোকে দেখলে ওর একটু অবাক লাগে। আহেলিও বাবার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছে সারা জীবন, কিন্তু একটা মুভি দেখতে গেলে বা বন্ধুদের সঙ্গে কফি খেতে গেলে কখনো কারোর পারমিশন নিতে হয়নি। আহেলি নেমে পড়েছিল নিজের স্টপেজে। স্টেশন ছাড়ানোর মুখে শুনেছিল পিছন থেকে ডাকটা, ম্যাডাম ইনভাইট করে এখন পালিয়ে যাচ্ছেন যে? থমকে দাঁড়িয়েছিল আহেলি। পিছন ঘুরেই দেখেছিল প্রদীপ্ত মুচকি মুচকি হাসছে। মায়ের বকুনির ভয়ে তো আপনি আসবেন না বললেন। সসংকোচে প্রদীপ্ত বলল, জানেন তো, বন্ধুরা বলেছিল সুন্দরী মেয়েরা আমাদের মতো ছেলেদের সঙ্গে কদাচিৎ কথাবার্তা বলে। চা খেতে নিমন্ত্রণ করা মানে লটারির টিকিটে 1 কোটি টাকা জেতা। তাই এমন সুযোগ যেন কেউ হাতছাড়া না করে। তাই ওদের বাণীটা মনে পড়তেই জপ করে নেমে পড়লাম আপনার পিছন পিছন। আপনাকে যতটা ভদ্র ছেলে মনে হচ্ছিল ততটা কিন্তু নয়। তাহলে কি কফির আমন্ত্রণ বাতিল হলো? ভেবেছিলাম বন্ধুদের আড্ডায় একটু কলার তুলবো, সেই ঘুরে বালি। না না, একেবারেই নয়। কফির সঙ্গে ফিশ ফ্রাই যুক্ত হলো। আপনার সামনে ভদ্র, অতি ভদ্র সেজে থাকতে হবে না তাই। কফি খেতে খেতে আড্ডা জমেছিল বিস্তর। প্রদীপ্ত নিজের সবটুকুই প্রায় বলে দিয়েছিল 8 ঘন্টার মধ্যে। আহেলি বুঝেছিল প্রদীপ্তর জীবনে ওর মায়ের অনেক প্রভাব। কফি খেতে খেতেই 2 ফোন চলে এলো। মা, একটু বন্ধুদের সঙ্গে কফি খেতে এসেছি, পরের ট্রেনে যাচ্ছি। হ্যাঁ,
পরের ট্রেনটা বেরিয়ে যাওয়ার ঠিক 5 মিনিটের মধ্যেই দ্বিতীয় ফোনটা ঢোকে। ভদ্রমহিলা যেন ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপটা মোবাইলে খুলেই বসে আছেন। প্রদীপ্ত সামান্য অপ্রস্তুত হয়ে পড়ে। ওর মাকে ফোনে বলে, হ্যাঁ মা, আসছি। দ্বিতীয় ফোনটা রাখার পরেই প্রদীপ্তর মধ্যে একটা চাঞ্চল্য জেগে ওঠে। আহেলি সেটা বুঝতেও পারে, আর তখনকার মতন বাড়ি ফেরার প্রস্তাব করে। মনে হয় আপনার পার্স আর দুবার পড়বে না, আর আমিও দ্বিতীয়বার কুড়িয়ে ফেরত দেওয়ার সুযোগ পাবো না। कहना क्या चाहते हो? সিম্পল। আর কি কফি খাবার কিংবা খাওয়াবার ডাক পাবো? আহেলির বেশ ভালো লেগেছিল প্রদীপ্তকে। অত্যন্ত ভদ্র মার্জিত কথাবার্তা, নেহাত খানিকটা হিউমারও আছে। সহজ সরলভাবে স্বীকার করেছিল ওর বাবা হাই স্কুলের হেডমাস্টার হলেও ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, এবং সেটা খুব হাইফাই কিছু নয়। মা ওদের একার হাতে সংসারটাকে ধরে রেখেছে। দিদির বিয়ে হয়েছে বছর 2 আগেই। বাবা এবছর রিটায়ার করবেন। বাড়ির অবস্থা মোটামুটি সচ্ছল, তবে বাবাকে কিছুদিন আগে পর্যন্ত ওনার ছোট ভাইয়ের সংসার টানতে হয়েছে, কারণ ওর ছোট কাকা যে ব্যবসাতেই হাত দিয়েছে তাতেই ভরাডুবি হয়েছে। এত ছোট ছোট পার্সোনাল কথা যে বন্ধু ভেবে মুহূর্তে বলে দিতে পারে, তার মধ্যে খুব একটা জটিলতা যে প্রবেশ করেনি সেটুকু উপলব্ধি করেছিল আহেলি। ফোন নম্বর বিনিময় হয়েছিল ওদের, প্রায় দেখা হতো ওদের মেট্রোতে। একদিন ছুটির দিনে প্রদীপ্ত ফোন করে বলে, একটা কথা বলি অলি, যদি বন্ধু ভাবো তাহলে চলো না আজ দেখা করি একটু, মানে ক্যাজুয়াল ড্রেসে। অফিস থেকে ফেরার পথে তাড়াহুড়ে তো একেবারে কথাই হয় না। খানিকটা ইয়ার্কি মেরে আহেলি বলেছিল, কেন, ক্যাজুয়ালি বুঝি তোমার ঋত্বিক রোশন লাগবে? আর সেটা হলে আমি ধপাস করে প্রেমে পড়ে যেতে পারি বলে বিশ্বাস করো তুমি? একটু লজ্জা পেয়ে যায় প্রদীপ্ত। আরে কুল ইয়ার, আমি এরকম কিছু ভাবিনি। মানে অফিস ফেরত দুজনেরই বিধ্বস্ত অবস্থা থাকে, তাই একদিন ভাবলাম একটু ফ্রেশ মুডে আড্ডা দিই। কিন্তু এক বিন্দুও লেগ পুলিংয়ের সুযোগ ছাড়তে নারাজ আহেলি। তোর যাওয়ার ইচ্ছেটাই তো নষ্ট করে দিলে ওই কুল ইয়ার বলে। কেমন একটা স্কুল ফ্রেন্ড ফিলিং আসছে এখন। কেন, এতদিন কি অন্যরকম ফিলিংস ছিল তোমার আমার প্রতি? আমি কি এক ড্রপ লেবুর রস ফেলে ছানা কেটে দিলাম? ঠিক ধরেছ, এতদিন মেট্রোয় তোমায় দেখলে অন্যরকম একটা ফিলিং আসতো। কই বলনি তো আগে। আচ্ছা কি ফিল করতে? এই ব্যস্ত তিলোত্তমা, যেখানে মানুষের সময় নেই একে অপরকে নিয়ে 1 সেকেন্ডও ভাবার। এত মানুষ, সকলে যেন সকলের অপরিচিত। সেখানে মেট্রোতে তোমাকে দেখলেই আমার মনে হতো এই একটা মানুষ আছে যে আমায় চেনে, যে আমার গ্রে আর পার্পেলে মেশানো পার্সটা চেনে, বেখেয়ালে পড়ে গেলে ঠিক তুলে নেবে। সত্যি বলতে কি খুব ভালো সহযাত্রী ফিল হতো। তোমার আসতে হবে না, থাকো তুমি তোমার গ্রে পার্স নিয়ে আর এই হাতেরাম সহযাত্রী নিয়ে। সদ্য স্যালারি ঢুকেছে, মাসের 15 তারিখ হলেই তো আবার সব গড়ের মাঠ হয়ে যাবে। তার আগে একটা ট্রিট দেবো, তা নয়? চটপট বলো তো, তোমার পছন্দের রং কি? এইটা আবার কেন? আবার কি কোনো লেগ পুলিং চলবে নাকি? আরে বলো না। বেবি পিঙ্ক খুব পছন্দ, ছেলেদের পড়লে মানায় না ঠিকই, কিন্তু আমার পছন্দের রং। বিকেল 5টায় ভিক্টোরিয়া চত্বরে চলো তাহলে। এ বাবা, ওখানে তো কাপলরা যায়। আমার বন্ধুরা বুদ্ধি দিয়েছিল, যদি কোনো ছেলেকে জীবনে পটাতে পারিস তাহলে অবশ্যই একবার ভিক্টোরিয়া নিয়ে যাবি। ওখানে না গেলে নাকি ব্যাচেলার লাইফ কমপ্লিট হয় না। আর তাছাড়া সহযাত্রীকে যদি লোকজন প্রেমিক ভাবে তাতে সমস্যা কোথায়? বেশ, তাহলে তাই চলো। কথাগুলো হজম করতে প্রদীপ্তর একটু সময় লাগে। নিজের আলমারি ঘাঁটতে ঘাঁটতে একটা পিঙ্ক কালারের লং ফ্রক খুঁজে পেল আহেলি। ফ্রকটা
খুব পছন্দ করেই কিনেছিল আহেলি, কিন্তু অফিস আর বাড়ি, ছুটির দিনে জমে থাকা কাজের চাপে এসব ছোটোখাটো গল্পগুলো যেন কোথায় হারিয়ে গেছে। লাস্ট কবে এই ড্রেসগুলো পরেছে ভুলেই গেছে আহেলি। পিঙ্ক আর স্কাইয়ের ম্যাচ করা লং ফ্রকটা গায়ে আলতো করে ধরে আয়নার সামনে দাঁড়ালো। আহেলি কি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে প্রদীপ্তর প্রতি? যদি সত্যিই ভালোবেসে ফেলে, তাহলে কি আদৌ বাড়িতে মেনে নেবে প্রদীপ্তকে জামাই হিসাবে? বাবা তো আহেলির জন্য বড় বড় চাকরি করা ছেলে খুঁজছে, প্রদীপ্ত নেহাতি সাধারণ। তবে বাবাকে বেশ ভালো মতোই চেনে আহেলি। আহেলি যদি প্রদীপ্তকে বিয়ে করতে চায়, বাবা হয়তো একটু রাগ করবে, দুঃখ পাবে, কিন্তু মেনে নেবে শেষ পর্যন্ত। আয়নার দিকে তাকিয়ে নিজেই লজ্জা পেল আহেলি। আচ্ছা, ভাবনার গতিবেগ কি আলোর থেকেও বেশি? না হলে প্রদীপ্তকে নিয়ে এত কিছু ভাবছে কেন আহেলি? চিরকেলে কনজারভেটিভ বাড়ি বলেই এই বয়সে এসেও প্রেমে পড়া হয়নি আহেলির। বাবার ধারণা প্রেম করে কোনোদিন যোগ্য জীবনসঙ্গী পাওয়া সম্ভব নয়। প্রেম হলো অল্প বয়সের ভুল। এই এক ভাঙা রেকর্ড বাড়িতে শুনতে শুনতে আর অতি শাসনের কারণে সব প্রপোজাল রিজেক্ট করতে করতে এগিয়েছে আহেলি। ঠিক যেন জেসিবির এক্সকাভেটর, সামনে যত আগ্রহী প্রেমিকই থাকুক না কেন, আহেলি তাকে সরিয়ে নিজের রাস্তা বানিয়ে চলেছে। আচমকা যে কেন প্রদীপ্তকে নিয়ে এতটা ভেবে ফেলল কে জানে। কে যেন বলেছিল, প্রেম হলো কালবৈশাখী ঝড়ের মতন, কখন আসবে আর সব উড়িয়ে দিয়ে চলে যাবে কেউ বলতে পারবে না। তবে কথাটা যে রবীন্দ্রনাথ বা হুমায়ুন আহমেদ বলেনি সেটা নিশ্চিত। আহেলি কলেজে রাজনীতি করেছে, ছেলে বন্ধুদের সাথে ঘুরেছে, ছেলেরা তার বাড়িতেও এসছে, জিন্স টপ পরে ঘুরে বেরিয়েছে, কিন্তু কোনো কিছুতেই বাবার সমস্যা নেই। সমস্যা শুধু প্রেমে। ওর মা মজা করে বলতো, তোর বাবা মনে হয় অল্প বয়সে প্রেমে ধাক্কা খেয়েছিল, সেই থেকেই প্রেমে অ্যালার্জি, বুঝলি? তবে যে যাই বলে ফেলুক, বাবা নিজের জায়গায় স্থির থেকেছে, সব স্বাধীনতা দিয়েছে। শুধু আপত্তি প্রেমে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পেরিয়ে গিয়ে কেউ না কি আর সেভাবে প্রেমে পড়ে না। এমনই কিছু জ্ঞান দিয়েছিল সব জানতা বন্ধু বান্ধব। তাহলে প্রদীপ্তর সঙ্গে আলাদা মিট করতে যাবে ভেবেই অদ্ভুত একটা অনুভূতি কেন হচ্ছে আহেলি। আহেলি নিজের মনেই হেসে উঠল। তবে কি নবেন্দু স্যার যেমন দেরিতে ক্লাসে ঢুকে বলতেন, আমি দেরিতেই আসি কারণ কম সময়ে বেশি বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, তেমনি আহেলির জীবনেও প্রেম একটু অসময়ে এলো। ভিক্টোরিয়ার গেটের সামনে লেমন ইয়েলো টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরে দাঁড়িয়ে আছে প্রদীপ্ত। ওর জন্য কেউ এভাবে অপেক্ষা করছে ভাবতেই কেমন একটা শিহরণ হয়েছিল। ওকে দেখতেই হাত নেড়ে এগিয়ে এসেছিল প্রদীপ্ত। ও, এই জন্য আমার ফেভারিট কালার জানতে চাওয়া হয়েছিল। মানে তুমি বলে বলে ছক্কা হাঁকাবে আর আমি একবার ক্যাচ মিস করলেই দোষ? মানে? প্রদীপ্ত আর আহেলি নুরির রাস্তায় পাশাপাশি হাঁটছিল। হাঁটতে হাঁটতেই প্রদীপ্ত বলল, এভাবে আমাকে কুপকাত করে দিয়ে শুধুই সহযাত্রী বলাটা কি মহামান্য আদালত মেনে নেবে? তো তোমার মহামান্য আদালতের নির্দেশে কি বলতে হবে শুনি? প্রদীপ্ত ওর হাতটা নিজের হাতে রেখে বলেছিল, আমার মনে ঘর বাঁধবে আইলি, চিরস্থায়ী ঘর। হাজার ঝড়ঝাপটাতেও সে ঘর ভেঙে যাবে না। আহেলি কেঁপে উঠেছিল। এত কথা বলা মেয়েও যে কখনো চুপ করে যায় সেটা বোধহয় ওই প্রথম বুঝেছিল ও। ঠোঁটটা তীর তীর করে কাঁপছিল, গলার কাছে বুঝে আসা এক অনুভূতি।
বেশ কিছুক্ষণ একটাও কথা বলতে পারে না আহেলি, শুধু মুহূর্তটাকে উপভোগ করছিল। সেই থেকেই প্রদীপ্তকে বড্ড ভালোবাসে আহেলি। প্রদীপ্ত ওকে ভালোবাসে, কিন্তু বিয়ের কথা বললেই গত 3 বছরে ক্রমশ পিছিয়ে গেছে প্রদীপ্ত। এমনকি ওকে দেখতে আসছে পাত্রপক্ষ শোনার পরেও বলেছে, যেভাবে হোক ক্যান্সেল করো বিয়েটা। আমি তো বাড়িতে ম্যানেজ করার চেষ্টা করছি। না, এখনো ম্যানেজ করে উঠতে পারেনি প্রদীপ্ত। মায়ের সামনে দাঁড়ালেই নাকি ওর গলা শুকিয়ে যায়। প্রতিবার ওকে দেখতে আসার আগে প্রদীপ্তর সঙ্গে প্ল্যান করে পাত্রপক্ষকে ক্যান্সেল করেছে আহেলি, কিন্তু সৌরিশ অন্য ধাতুতে গড়া, তাই তাকে মিথ্যা দিয়ে বশ করা যাবে না। ফোনটা বারবার বেজে যাচ্ছে প্রদীপ্তর। মনে মনে অধৈর্য হচ্ছে আহেলি। এখনো ফোনটা রিসিভ করছে না কেন? ওর হাতে মাত্র 6 দিন সময় আছে। প্রদীপ্ত যদি অন্তত ওর ফ্যামিলিকে নিয়ে ওদের বাড়িতে এসে বিয়ের কথাটা বলে, বাকিটা ও ম্যানেজ করে নেবে। কিন্তু প্রদীপ্তর দিক থেকে কোনো চেষ্টাই নেই। দূর, এত ভীতু টাইপের ছেলে হলে চলে? 2-3 বাজার পরে ফোনটা তুলল প্রদীপ্ত। হ্যাঁ, কি হয়েছে অলি? একটা মিটিংয়ে ছিলাম, বলো। শোনো, হাতে মাত্র 6 দিন বাকি। যদি বাড়িতে বলতে না পারো তো আমি তোমার মায়ের সঙ্গে কথা বলছি। তোমায় ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। প্লিজ প্রদীপ্ত, ডু সামথিং। অলি অলি অলি, এইভাবে আমাকে প্রেশার দিচ্ছ অলি? আমি কি তোমায় চাই না? ভালোবাসি না তোমায়, কিন্তু বাবা মাকে বলতে একটু দ্বিধা হচ্ছে, এই যা। আসলে মায়ের মত না নিয়ে আজ অব্দি কিছু করিনি। মা একটু শকড হবে। আমাকে একটু সময় দাও প্লিজ। সময়? প্রদীপ্ত, আমরা প্রায় 3 থেকে 3.5 বছর সম্পর্কে আছি। এটা কি খুব কম সময়? শুধু তুমি বাড়িতে বলনি বলে আমিও আমার বাড়িতে ভরসা করে বলে উঠতে পারিনি। একটার পর একটা সম্বন্ধ ভেঙে দিচ্ছি। এবার হয়তো কোনো পাত্রপক্ষ বাবাকে এসে ওপেনলি অপমান করে দিয়ে যাবে। তুমি কি সেটা চাও? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বাড়ি ফিরে কথা বলছি। আহেলি ফোনটা রেখে বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। সৌরিশ ঠিক জায়গাটা ধরতে পেরেছিল। এক চান্সে বলেছিল, 3 বছরের মধ্যে যে বলে উঠতে পারেনি সে 7 দিনের মধ্যে বলে ফেলবে, এটা আপনি বিশ্বাস করেন? তা ভালো, আপনাকে দেখে লোকে ভালোবাসার উপরে বিশ্বাস রাখতে শিখবে। দ্যাটস আ গুড সাইন। কোনো কিছুতেই হারতে চায় না আহেলি। প্রদীপ্তকে ও খুব ভালোবাসে। ওর সঙ্গেই শুরু করতে যায় জীবনের 2য় পর্ব। রাতে ফোন করেও আহেলি শুনল প্রদীপ্তর আজকে নাকি অসম্ভব মাথা ব্যথা করছিল, তাই মায়ের সঙ্গে কথা বলে উঠতে পারেনি। গুনে গুনে 3 দিন পর প্রদীপ্ত ফোন করে বলল, হ্যালো আইলি, একটা গুড নিউজ আছে। মা বাবা তোমাকে দেখতে যেতে চায়। আহেলি আনন্দে নেচে উঠেছিল। অবশেষে নিজের সব দ্বিধা কাটিয়ে বাড়িতে জানিয়েছে প্রদীপ্ত। এটাই যেন ওদের সম্পর্কটাকে চিরস্থায়ী করে দিল। আহেলি ওর মা বাবাকে একসঙ্গে বসিয়ে তাদের সামনে স্বীকার করেছে, তোমরা রাগ করো না আমার ওপরে, আমি একজনকে ভালোবাসি। বাবার চমকে ওঠা নজর এড়ায়নি আহেলির। কিন্তু আজ আর কোনো উপায় নেই, সবটা বলতেই হবে বাবাকে। মাকে নিয়ে তেমন একটা সমস্যা নেই, মাও হয়তো একটু আন্দাজ করেছিল। একদিন বলেছিল, যদি কাউকে পছন্দ থাকে তাহলে বাবাকে জানিয়ে দিস। অকারণে তোর বাবা ভালো পাত্র খুঁজে যাচ্ছে হন্যে হয়ে, আর তুই জানা তেন প্রকারে ক্যান্সেল করছিস। ওর বাবা একটু গম্ভীর থেকে বললেন, ছেলে কি করে, বাড়ি কোথায়, আর এতদিন বলনি কেন? এভাবে হ্যারাস করার কি মানে? আহেলি রেডি ছিল এই প্রশ্নগুলোর জন্য। প্রদীপ্তর ব্যাপারে সবটুকু শোনার পরে বাবা গম্ভীরভাবে বললেন, তোমার মাকে প্রথম জীবনে আমি খুব একটা ভালো রাখতে পারি। তোমার মায়ের অনেক স্বাদ অপূর্ণ থেকে গেছে। এত কম মাইনে পেতাম যে বাড়িতে দেওয়ার পর
হাতে আর তেমন কিছুই থাকতো না। তোমার মায়ের স্বাদ ছিল হানিমুনে পেলিং যাবে, খরচের ভয়ে যাওয়া হয়নি। পরে অনেক ঘুরিয়েছি, কিন্তু সেদিন তোমার মায়ের চোখে অভিমান ছিল। বলেছিল তবে কি আমরা আর হানিমুনে যাবই না। তাই আমি চেয়েছিলাম তোমার বিয়েটা যেন একটা ঠিকঠাক ছেলের সঙ্গে হয়। যাই হোক, তুমি যখন নিজেই পছন্দ করেছো এবং তুমি যখন নিজেও একটা চাকরি করো, আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। প্রদীপ্তকে আসতে বলো ওর অভিভাবকদের নিয়ে, আর আমাকে ওদের ফোন নাম্বারটা দিও, ওর বাবাকে আমি পার্সোনালি নিমন্ত্রণ জানাবো। আহেলি নিজের খুশিটুকু কিভাবে খরচ করবে বুঝে উঠতে পারছিল না। এত সহজে যে বাবা ওর কথা মেনে নেবে ধারণা ছিল না। মা এসে বলল, তাহলে সৌরিশদের বলে দেওয়া উচিত, তাই না? ওরাই তো 7 দিন সময় চেয়েছিল। পছন্দ হয়নি সেটা হয়তো ডিরেক্ট মুখের উপরে বলতে পারেনি, তাই সময় নিয়ে বেরিয়ে গিয়েছিল। আমাদের ফোন করার দরকার নেই, ওরাই জানাবে, আমাদের চিন্তা করতে হবে না। আহেলি আর বিষয়টাকে জটিল করতে চাইল না। ও ওদেরকে এটা বলল না যে ওরই পরামর্শে সৌরিশের ওই 7 দিন সময় নেওয়া। প্রদীপ্তর বাবা মা আসুক ওদের বাড়িতে, তারপর আহেলি নয় সৌরিশকে ফোনে বলে দেবে, তাহলে আর বাবার অযথা সন্দেহ হবে না। ওরা আসবে বলে মা বাবা সব মেনু ঠিক করেছে। মঙ্গলাদিকে দিয়ে সকাল থেকেই মা রান্নাঘরে ঢুকে গেছে। আহেলি আজ বেবি পিঙ্ক কালারের একটা শাড়ি পরবে বলে ভেবেছে। কে জানে, এত পরিচিত হওয়া সত্ত্বেও যেন মনে হচ্ছে প্রদীপ্ত ওকে আজ প্রথম দেখবে। সেই প্রথম মিট করার দিনটার কথা মনে রেখেই শাড়ির রংটা বাছাই করা। প্রদীপ্ত লাজুক লাজুক মুখ করে বসে আছে ওদের সোফার এক কর্নারে, যেন প্রেম নয় ভদ্রলোক খুন খারাপি করে ফেলেছেন। রীতিমতো ফাঁসির আসামির মতন মুখ করে বসে আছে। আহেলির প্রচণ্ড হাসি পেয়েছিল প্রদীপ্তকে দেখে, হ্যান্ডসাম লাগছে বিস্তর, কিন্তু মুখটা দেখলে মনে হবে মিনিমাম 3 বার উচ্চ মাধ্যমিকে ম্যাথে ব্যাক পেয়েছে। তবে এমন কাঁচুমাচু মুখই ভালো বাবা মায়েদের জন্য, তাহলেই ওরা মনে করে ছেলে অসম্ভব শান্ত এবং ভদ্র। মানুষের মুখ দেখে যদি মানুষ চেনা যেত, তাহলে আর এ বিশ্বে কঠিন বা অসমাপ্ত কাজ বলে কিছুই থাকতো না। আহেলি শাড়ির আঁচল সামলে এসে ওদের সামনে বসাতেই প্রদীপ্তর মা হাত বাড়িয়ে বললেন, আহেলি, তুমি আমার পাশে এসে বসো। বোঝো ছেলের কাণ্ড, এমন একটা মিষ্টি মেয়েকে লুকিয়ে রেখেছিল। হ্যাঁ রে, মা শাসন করে যাতে বদ পাল্লায় না পড়িস। মা তো আর বাঘ ভাল্লুক নয় যে এমন একটি মিষ্টি মেয়েকে বাড়িতে নিয়ে যেতে বাধা দেবে। আহেলির খুব ভালো লেগেছিল প্রদীপ্তর মাকে। প্রদীপ্ত যেমন 24 ঘন্টা ভয় কাঁটা হয়ে থাকে মায়ের নামে, তেমন কিছুই নয়। বদমাস ছেলেটা নিজে ভয় পায় বলে ওকেও ভয় পাওয়ায়। প্রদীপ্তর বাবা খুবই কম কথা বলেন। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে বা কোন কোম্পানিতে জব করে, এছাড়া তেমন আর কিছুই জিজ্ঞাসা করলেন না। ওদের ফ্যামিলিটা যে ওর মায়ের নির্দেশেই পরিচিত হয়, সেটা বেশ বোঝা যাচ্ছিল। একটা ভালো ছবি তোলতো বাবু, পুবালিকে পাঠাতে হবে। আর বলো না, আমার মেয়েটা ছটফট করছে ভাইয়ের বউকে দেখবে বলে, কিন্তু কাজের এত চাপ আজ আসতেই পারলো না। বলছে যেন ফটো তুলে নিয়ে যাই। কোনো রকম খুঁতখুঁতে স্বভাব নেই মহিলার। মায়ের সঙ্গেও ঘরোয়া গল্প জুড়েছিলেন। খাওয়ার টেবিলে মায়ের রান্নায় প্রশংসায় পঞ্চমুখ হলেন। আহেলিকা বললেন, তুমি রান্না পারো কিনা জানতে চাই না, চাকুরিজীবী মেয়ে, কয়দিনই বা রান্নার সময় পাবে। আমি যা পারি ওই খেয়ে কিন্তু অফিস যেতে হবে। কিন্তু আমি টুকিটাকি রান্না শিখেছি মায়ের কাছ থেকে, ছুটির দিনে আপনাকে বানিয়ে খাওয়াবো। দুই বাড়িরই পছন্দ হয়েছে দুজনকে, তবুও প্রদীপ্তর মুখে হাসি নেই কেন? গোমরা মুখে বসে আছে দেখে ইশারায় আহেলি বলল, তোমার কি আমায় পছন্দ হয়নি হাদারাম? মুখটা এমন করে আছো কেন? প্রদীপ্ত যেন
অনেক কষ্টে একটু হাসল। ছেলেটাকে মানুষ করতে পারলো না আহেলি, এখনো ভিতুরাম রয়ে গেল। আজ এমন একটা খুশির মুহূর্তে যখন দুই বাড়ি থেকে গ্ল্যাডলি ওদের রিলেশনশিপটা মেনে নিয়েছে, তখন মুখটা এমন করে রেখেছে যেন অপরিচিত কোনো মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে ওর সঙ্গে। নিজের মনে মনেই একচোট হেসে নিল আহেলি। সবাই স্ন্যাক্স খেতে খেতে নিজেদের মধ্যে গল্পে মগ্ন। ঠিক তখনই কফির কাপে চুমুক দিয়ে প্রদীপ্তর মা সুমিত্রা দেবী বললেন, তাহলে দাদা একটা ভালো ডেট দেখে বিয়ের দিনটা ফাইনাল করে ফেলি। এর মধ্যে আইলির সঙ্গে আমার মেয়ে আর বোন এসে একটু গল্প করে গেল। ওদেরও খুব ইচ্ছে বাবুর বউকে একবার দেখে যাবার। ওরা যখন নিজেরাই পছন্দ করেছে তখন আমাদের তো এক্ষেত্রে কোনো করণীয় নেই, শুধু দাঁড়িয়ে থেকে চার হাত এক করে দেওয়া ছাড়া। তবে দাদা একটা কথা, আমার ওই একটি ছেলে, গয়না আপনি আপনার মেয়েকে দিলে দেবেন, না দিলে না দেবেন। আমায় 10 লাখ টাকা ক্যাশ দেবে, ওই ওদের দোতলার ঘরগুলোর জন্যই ইন্টেরিয়ার ডেকোরেশন করে দেব। আর আপনার মেয়ে জামাইয়ের জন্য একটি গাড়ি কিনে দেবেন। সত্যি বলতে কি আমাদের আর এই ভোগের বয়স নেই, এখন ওরাই সব করবে। আহেলি সোজাসুজি তাকালো তার 3 বছরের প্রতি মুহূর্তের ভাবনায় বসবাস করা মানুষটার দিকে। অপলক তাকিয়ে রইল নিজেদের বিবাহিত জীবন নিয়ে প্ল্যান করা, হানিমুন নিয়ে বারংবার পাহাড় না সমুদ্র করা মানুষটার দিকে। মাথা নিচু করে বসে আছে প্রদীপ্ত, কিছুতেই চোখ তুলে তাকাচ্ছে না, কোনো প্রতিবাদ নেই ঠোঁটে। এটা ওরা বাড়ি থেকেই প্ল্যান করে এসেছিল, সেই জন্যই প্রদীপ্ত আজকে একটু বেশি চুপচাপ। এতক্ষণে ওর মুখের অমন এক্সপ্রেশনের মানে বুঝছে আহেলি। বিষয়টা এখনো কাটেনি, তারই মধ্যে প্রদীপ্তর মা আবার বললেন, আমিও আমার জামাইকে হিরের আংটি দিয়ে আশীর্বাদ করেছিলাম, আপনি আশা করি তাই করবেন। অয়নবাবু একটু গম্ভীর স্বরে বললেন, আচ্ছা এটা নিয়ে আমি বাড়িতে একটু আলোচনা করে নিই। সুমিত্রা দেবী কফির কাপটা সেন্টার টেবিলে নামিয়ে রেখে বললেন, দেখুন ওরা দুজনকে পছন্দ করে রেখে আমাদের কাজ তো অর্ধেক করেই দিয়েছে। এখন শুধু দুই বাড়ির মধ্যে দেনা পাওনা, নমস্কারি বা আশীর্বাদ, এই কথাবার্তাগুলোই যা ফাইনাল হবার থাকলো। প্রদীপ্ত যাওয়ার আগে একবারও তাকালো না আহেলির দিকে। আহেলিদের বাড়িতে আজ নিস্তব্ধ একটা বাতাস বইছে। একটু আগের আনন্দ যেন মুহূর্তে কেউ মুছে নিয়েছে। শাড়িটা এক টানে খুলে ফেলে ঘরে পরার পোশাক পরে নিল ও। ড্রয়িংয়ে বাতাসে এখনো প্রদীপ্তর পারফিউমের চেনা গন্ধটা ঘুরপাক খাচ্ছে। ঘন্টাখানেক পরে প্রদীপ্ত মেসেজ করলো, জানো তো মায়ের তোমাকে খুব পছন্দ হয়েছে, বাবারও। দিদিভাই তোমার ছবি দেখে খুব প্রশংসা করলো। আচ্ছা তোমার বাবা মা আমার সম্পর্কে কি বললো অলি? অবাক হয়ে তাকিয়ে আছে আহেলি মেসেজগুলোর দিকে। এত বড় একটা অপমান করে চলে যাওয়ার পরেও এসব কি করে লিখতে পারে একটা মানুষ? কোনো উত্তর দিতে ইচ্ছা করলো না আহেলির। বাবার পায়ের আওয়াজ শুনে নিজের গালের অপমানের নোনতা জলটুকু মুছে নিল আহেলি। বাবা এসে বসলো ওর ঘরের চেয়ারে। আস্তে আস্তে বললেন, তোর বিয়ের জন্য তোর মা গয়নাগাটি বানিয়েই রেখেছে, আর আমিও 1,06,000 টাকা রেখেছিলাম যাতে ধুমধাম করে তোর বিয়েটা দিতে পারি। আরও একটা ফিক্সড ডিপোজিট আছে ওই 1,12,000, ভাবছি সেটাও ভেঙে ফেলবো। টাকা নিয়ে তুই চিন্তা করিস না, আর তাছাড়া তোর অ্যাকাউন্টেও তো ভালোই জমেছে। টাকা নিয়ে তুই চিন্তা করিস না, ওসব সব হয়ে যাবে। দুঃখ একটাই, মেয়েকে পণ দিয়ে বিয়ে দিতে হবে, এটা মেনে নিতেই যা একটু কষ্ট হচ্ছে। বাবা, আমি এ নিয়ে কাল অফিস থেকে ফিরে কথা বলবো। কেন কে জানে?
নিজের ভালোবাসায় ব্যঙ্গাত্মক ঢঙে বারংবার ওর সামনে আয়নাটা ধরছে। সেদিকে তাকিয়ে চোখ নিচু করে নিতে বাধ্য হচ্ছে আহেলি। এত খারাপ পছন্দ ওর? প্রদীপ তো এতটা মেরুদণ্ডহীন ছেলে। ও তো সব জানতো বাবা পণ দিয়ে বিয়ে দেবে না। আহেলি নিজেও এভাবে পণ নেওয়াকে ঘৃণা করে, তারপরেও এটা কি করে করতে পারলো প্রদীপ্ত? এখনো যেন বিশ্বাসই করতে পারছে না ও। ভাবছে এক্ষুনি বোধহয় প্রদীপ্ত ফোন করে হো হো করে হেসে বলবে, আরে এটা আমরা মজা করছিলাম আহেলি, আমি তোমায় ভালোবাসি, অর্থের বিনিময়ে তার বিচার করবে, এটা ভাবলে কি করে? না, সারা রাতে কোনো ফোন এলো না। পরের দিন রেডি হয়ে অফিস বেরোনোর আগে পর্যন্ত মা বাবা দুজনেই তেমন কোনো কথা বলল না। মা শুধু বলল, সৌরেশ ফোন করেছিল, তোর বাবার সঙ্গে কথা বলছিল, কি কথা হয়েছে আমি জানি না। সত্যি বলতে কি কোনো কথাই মাথায় ঢুকছিল না আহেলি। অপমানে নীল হয়ে আছে ওর স্বপ্ন দেখা মনটা। কে সৌরিশ, সে কেন বাবাকে ফোন করেছিল, এসব কথা মাথায় ঢোকেনি ওর। অফিসে গিয়ে কাজে মন লাগছিল না। কৌশানী এসে মজার সুরে জিজ্ঞাসা করলো, কি গুরু, বিয়েটা কবে খাচ্ছি? একমাত্র কৌশানীই জানতো প্রদীপ্তরা দেখতে আসবে। অন্যমনস্কভাবে আহেলি বলল, কৌশানী, বিয়েটা হয়তো হবে না রে, নিজেকে এতটা ছোট করতে পারবো না। পুরো ঘটনা শোনার পরে কৌশানী নিজেও চমকে উঠল। কিন্তু এক সেকেন্ড, তোমরা তো ভালোবেসে বিয়ে করছো, তাহলে এতে এত টাকার ডিমান্ড কেন হবে? ফেরার পথে একটু ওয়েট করলো আহেলি। শেষবার মুখোমুখি হতে চায় প্রদীপ্ত। নিজের সম্মানের কথা না ভেবেই আরেকবার কথা বলতে চায়। মেট্রো স্টেশনেই দেখা হয়ে গেল প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত বেশ হাসি মুখে এগিয়ে এসে বলল, এই শপিং শুরু করছো কবে থেকে? আহেলির ইচ্ছা করছিল ঠাস করে একটা থাপ্পড় মেরে দিতে, তবুও নিজেকে কোনো মতে কন্ট্রোল করে বলল, প্রদীপ, তো তোমার লজ্জা করলো না একজন শিক্ষিত ছেলে হয়ে এভাবে পণ চাইতে? আরে আজকাল অ্যারেঞ্জ ম্যারেজেও কেউ টাকা চায় না, আর তুমি? আহা, জানতাম তুমি ভুল বুঝবে। দেখো, মা কোনো পণ চাইছে না, আমরা যাতে বিয়ের পর দুজনে আরামে থাকি তাই একটা ছোট্ট আবদার করেছে মাত্র। তুমি একটা ছোট্ট বিষয়কে এত বড় কেন করছো? এতদিন তো আমি বাড়িতে বলতে পারছিলাম না বলে খুব কথা শোনাতে, এখন যখন সবাই রাজি তখন তোমার সমস্যা কি? তাছাড়া তোমার বাবার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হতো তাহলে কি মা চাইতো? তোমার বাবার ওইটুকু দেওয়ার সামর্থ্য আছে। এভাবে অপমান করতে পারো না তুমি আমাদের সম্পর্কটাকে। কোনো পণ দেবে না আমার বাবা। দেখো, এরপর মা বেঁকে বসলে কিন্তু আমি আর রাজি করাতে পারবো না। প্রদীপ্তর কথা শুনে মনে হচ্ছে বিয়ের ইচ্ছাটা একা আহেলি। এ সম্পর্ক টিকিয়ে রেখে তাকে নাম দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আহেলি। প্রদীপ্তর যেন কোনো দায়ী নেই। ও যেন আহেলিকে বিয়ে করে কোনো কন্যা দায়গ্রস্ত পিতাকে দায় মুক্ত করছে। অসহ্য জ্বালায় চোখ দুটো জ্বলছে। চোখের সামনে দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেল। কিছুই দেখতে পাচ্ছে না আহেলি। চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে জলে। আচমকাই একটা হাত এসে ধরলো ওকে। আরে তুমি এখানে এতক্ষণ কি করছো? আমি সে কখন থেকে ওয়েট করছিলাম তোমাদের বাড়িতে। শেষে আঙ্কেল বললেন তুমি মেট্রোতে ফিরবে, তাই খুঁজতে খুঁজতে এলাম। প্রদীপ তো অপলক তাকিয়ে আছে সৌরিশের দিকে। আহেলির গলাটা বুজে আসছে যন্ত্রণায়। কোনো কথা বলার ক্ষমতা নেই যেন। সৌরিশ ওর হাতটা ছেড়ে দিলেই হয়তো পড়ে যাবে ও। প্রদীপ তো যে এভাবে ওকে আঘাত করবে এতটাও বোধহয় কল্পনা করতে পারেনি। ভেবেছিল এটা ওর মায়ের সিদ্ধান্ত, এতে হয়তো প্রদীপ্তর সমর্থন নেই। এতক্ষণে পরিষ্কার হলো এতে
প্রদীপ্তর সায় আছে সমানভাবে। এই এই আপনি কে? ওর হাত ধরে টানছেন কেন? সৌরিশ হেসে বলল, আমি কে সেটা না হয় কদিন পরেই জানবেন, তবে আহেলির বাবা যে নিজের মেয়ের বিয়ে আপনার সঙ্গে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন সেটা হয়তো আজ রাতেই আপনাকে জানানো হবে। আমি সুখবরটা আগাম দিয়ে রাখলাম। আসলে আঙ্কেল বললেন যে শিরদাঁড়া ভাঙা কোনো ছেলে তার মেয়ের দায়িত্ব নিতে পারবে না। এনিওয়ে আহেলি, চলো, বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা কোনো রেস্টুরেন্টে ডিনার করে ফিরবো। আঙ্কেলের আন্টিকে রান্না করতে বারণ করেছি, প্যাক করে নেব। আসি প্রদীপ্তবাবু, ভালো থাকবেন। ভবিষ্যতে মায়ের পারমিশন না নিয়ে আর দৌড়াদৌড়ি না করে খবরদার কোনো মেয়ের প্রেমে পড়বেন না। ভালোবাসার যোগ্যতা সকলের থাকে না, বিশেষ করে আহেলিকে অর্জন করার যোগ্যতা তো আপনার নেই। সৌরিশ হাত ধরে টানতে অবশ পাগুলো নিয়ে যন্ত্রের মতো হাঁটতে শুরু করলো আহেলি। পেছন থেকে তীব্র রাগে প্রদীপ্ত বলল, ও বড় চাকুরেওয়ালা ছেলেকে বিয়ে করবে বলেই ফোন নিয়ে এত কথা? এটাই তাহলে আসল কারণ? আহেলির আর বিন্দু মাত্র ইচ্ছা করছে না পিছনে ঘুরে প্রদীপ্তর ওই মুখটা দেখতে। ইচ্ছা করছে না সত্যিটা আসলে কি সেটা ওকে বোঝাতে। সৌরিশ গাড়িতে উঠেই বলল, এভাবে হাটে বাজারে নিজের মূল্যবান মনটাকে বিলিয়ে দিও না। তার জন্যই মন খারাপ করো যে তোমার মন ভালো রাখার চেষ্টা করবে। তাকেই উজাড় করে ভালোবাসো যে তোমার ভালোবাসাকে মূল্যবান ভাববে। সৌরিশ গাড়িটা আহেলির বাড়ির সামনে দাঁড় করিয়ে বলল, আমি আঙ্কেলকে ফোন করেছিলাম সকালে, তোমায় পছন্দ নয় এই কথাটা জানানোর জন্য। আজকেই তো তোমার দেওয়া 7 দিনের শেষ দিন। কিন্তু আঙ্কেল প্রদীপ্তর কথা বলতে বলতে একেবারে ভেঙে পড়েছিলেন। আমি কবে যে ওনার এতটা ভরসার জায়গা হয়ে উঠলাম নিজেও টের পেলাম না। আর বলা হলো না যে তোমায় পছন্দ হয়নি। আঙ্কেল বিকেলবেলা ফোন করে বললেন ওনার প্রচন্ড টেনশন হচ্ছে, কারণ তোমার অফিসের বান্ধবী, কি নাম, কৌশানী, আঙ্কেলকে জানিয়েছে যে তুমি অফিসে খুব অন্যমনস্ক ছিলে। তাই আমি সবটুকু জেনে মেট্রো স্টেশনের বাইরে এসে ওয়েট করছিলাম। কিছু মনে করো না, প্রদীপ্তকে অপমান করার লোভটা ছাড়তে পারলাম না। ছেলেটা ক্রমাগত তোমায় হার্ট করছিল। ওর সামনে ইচ্ছা করেই বললাম আমরা এখন রেস্টুরেন্টে যাব। আমি জানি আহেলি তোমার মনের অবস্থা সেরকম নেই, তুমি বাড়ি যাও, রেস্ট করো। আঙ্কেল তোমায় নিয়ে চিন্তা করছেন, পারলে ওনাকে একটু সান্ত্বনা দিও। ভিতরে আসবে না? না, আজ থাক, আরেকদিন আসবো। তুমি নিজেকে সামলানোর একটু সময় নাও, তারপর একদিন এসে তোমার সব গল্প শুনে যাব, অবশ্যই কফি খেতে খেতে। এই কান্না ভেজা বিধ্বস্ত আহেলির প্রেমে তো আমি পড়িনি প্রথম দর্শনেই। আমি সেই হাসি খুশি প্রাণোচ্ছল আহেলির প্রেমে পড়েছিলাম। সময় নাও আহেলি, অনেকটা সময় নাও, কিন্তু পাল্টে যেও না। সৌরিশ চলে যাওয়ার সময় আহেলি বলল, থ্যাংক ইউ। আমার বাবার চয়েস আমার জন্য সবসময় ভালোই হয়েছে। আজ বড্ড ছোট হয়ে যেতাম প্রদীপ্তর কাছে, মাটিতে মিশিয়ে দিতে চাইছিল ও। ভাগ্যিস তুমি এলে। গাড়িতে স্টার্ট দিল সৌরিশ। টেক কেয়ার আহেলি, ভালোবাসায় বিশ্বাস হারিও না। ভালোবাসার কোনো দোষ নেই, ভুল মানুষকে ভালোবাসলে দোষ সেই মানুষটার, ওই অনুভূতিটার নয়। কারণ ওই ম্যাজিক্যাল ওয়ার্ডগুলো এখনো একই রকমের সজীব। আর 7 দিন পরে আমি আঙ্কেলকে ফোন করে জানিয়ে দেব আমার আপনার মেয়েকে খুব পছন্দ, ঠিক 7 দিন পরে। তুমি সময় নাও, শুধু আমার ওই প্রথম দিনের আহেলিটাকে ফিরিয়ে দিও। সময় ভারী অদ্ভুত একটা জিনিস। সময় মানুষকে মানুষ চিনতে শেখায়,
সময় অনেক না বলা প্রশ্নের উত্তর দিয়ে যায়। সেরকমভাবেই 7টা দিন মানুষের জীবনে কতটা যে গুরুত্বপূর্ণ হতে পারে সেটা এই গল্পটা বুঝিয়ে দিয়ে গেল আপনাদের। যেমন ধরুন 7টা দিনে এমন কিছু হতে পারে যেটা আপনি কোনোদিন কল্পনাও করেননি। আপনার ক্রাশ আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতে পারে, আপনার একটা লটারি লেগে যেতে পারে। অবশ্য ক্রাশের অ্যাকসেপ্টেন্সের থেকে বড় লটারি আর কি হতে পারে, তাই না? আর 7টা দিনে এমন কিছু হতে পারে, তবে 7টা দিন পরপর যে আমরা গল্প আনবো বলে ভেবেছি সেটা আমরা এবারও ফেল করলাম। কেন ফেল করলাম? না, এবার গল্পের ভোকাল টোকাল সমস্ত কিছু আগেই নেওয়া হয়ে গেছিলো, গল্প খোঁজাও আগে হয়ে গেছিলো, ইভেন গল্পের পর্ব পরিচালনা আগে হয়ে গেছিলো। তাহলে কেন দেরি হলো? তার কারণ গল্পের সমস্ত কিছু হয়ে গেলেও গল্পের পোস্ট প্রোডাকশন মানে এডিটিং হয়নি। কেন হয়নি সেটা আমিই বলছি, কারণ যেহেতু পোস্ট প্রোডাকশন এবং এডিটিংয়ের দিকটা আমিই সামলাই, তো তার রেসপন্সিবিলিটিটা আমার। তো দেরি এই কারণেই হয়েছে কারণ আমি একজন ক্লাস 12-এর স্টুডেন্ট অ্যান্ড আমি এখন উচ্চ মাধ্যমিক দিচ্ছি, মানে 3rd সেমিস্টার দিচ্ছি। ইভেন আপনারা যখন এই গল্পটা শুনছেন তখন হয়তো আমি হলে বসে ইংলিশ পরীক্ষা দিচ্ছি, কারণ কালকেই আমার ইংলিশ পেপার। অ্যান্ড আমি আজকে বসে এখন গল্পের প্রোডাকশন শেষ করলাম, এখন আউটরো রেকর্ড করছি। যাই হোক, মানুষ যে এতটা অপেক্ষা করে থাকে গল্পের জন্য, সেই জিনিসটা টিম গল্পতেই জব্দ কী করে উপেক্ষা করে বলুন তো? তাই তো এত সমস্যার মধ্যেও আমরা গল্পর কাজটা শেষ করলাম। এর জন্য থ্যাঙ্কফুল জানাই এই গল্পের ডিরেক্টর প্রিয়াংশু অধিকারীকে, কারণ সে আমার কানে লেগে লেগে বলেছে যে এডিট কর। অ্যান্ড আরেকজনকে আমি ধন্যবাদ জানাই, যাকে না জানালেই নয়, কারণ সে এই গল্পতে নেই, অনেক দিন পর সে কোনো গল্পে ভয়েস দেয়নি, তবু সেই গল্পটার প্রজেক্টের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সে হচ্ছে আর কেউ না, আমাদের অঙ্কিতাদি প্রতিদিন আমাকে সকালবেলাটা টেক্সট করে যে কী রে এডিট হলো। যাই হোক, আর আমি বলি যে হ্যাঁ চলছে। তো আমরা ফিরে যাই 7 দিন পরে গল্পটাতে। এই গল্পটা মূলত আমরা এনেছি আমাদের 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার আনন্দে বা উপলক্ষে। অ্যান্ড হ্যাঁ, থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে আমাদের পাশে হয়তো 5000 সাবস্ক্রাইবারটা হতো না। ইভেন আপনারা সবাই দায়ী এর জন্য। আমাদের পরিবারটা যাতে আরও বড় হয় তার জন্য আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন অ্যান্ড ভিডিওটার আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারেন হাইপ বাটনে ক্লিক করে। কমেন্ট সেকশনে ডান দিকে স্ক্রল করলেই আপনি হাইপ বলে একটা বাটন পেয়ে যাবেন, ওখানে ভিডিওটাকে হাইপ করে দিন, তাহলে আরও মানুষের কাছে গল্পতেই জব্দের গল্প পৌঁছে যাবে অ্যান্ড তারাও হয়ে যাবে গল্পতেই জব্দ। তো এই গল্পটা লিখেছেন স্বনামধন্য লেখিকা অর্পিতা সরকার। এই গল্পের সৌরিশের বাবা এবং গল্প পাঠে ছিল প্রিয়াংশু অধিকারী। হ্যাঁ, সেই এই 3টে চরিত্র সামলেছে। আহিলির চরিত্রে ছিল সায়ন্তিকা, আহিলির মায়ের চরিত্রে ছিল নীলাঞ্জনা, আহিলির বাবার চরিত্রে ছিল শৈবাল, প্রদীপ্তর মায়ের চরিত্রে ছিল অরিত্রা, সৌরিশের মায়ের চরিত্রে ছিল রিয়া, কৌশানীর চরিত্রে ছিল সুনয়না অ্যান্ড প্রদীপ্তর চরিত্রে ছিলাম আমি শুভদীপ। ইভেন এই গল্পটা আনা পসিবলই হতো না যদি কিনা এই গল্পের প্রজেক্ট ম্যানেজার অরুণোদয় ব্যাপারই না হতো। সে ছিল বলেই এই গল্পটা আনা সম্ভব হয়েছে, আদারওয়াইজ এই গল্পটা যে কীভাবে ম্যানেজ করা যেত সেটা আমরা সত্যিই জানি না। এই গল্পের পোস্ট প্রোডাকশন মানে সাউন্ড, পোস্টার অ্যান্ড বিভিন্ন সাউন্ড এফেক্টসে ছিলাম আমি শুভদীপ। 7 দিন পরে কিনা জানি না, তবে কয়েকদিন পর আমরা নিশ্চয়ই গল্প আবার নিয়ে আসবো। ততক্ষণ জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ ওয়ান অ্যান্ড অনলি গল্পতেই জব্দ, কারণ যেখানে শব্দ থামে সেখানে গল্প নামে।